বাংলাদেশের অঞ্চলের বেশ কিছু লোক বিজিবির সাথে যোগ দিয়ে বিএসএফ কে দৌড়াচ্ছে। বিএসএফ হুম। একটু দৌড়াতে দৌড়াতে গিয়ে ভিতরে, ভারতের ভিতরে ঢুকে যাচ্ছে। বাংলাদেশের ভূখণ্ডে পাড়া দিলে আপনি মনে করেন যে ভারতকে উত্তর পশ্চিম ফ্রন্ট, উত্তর ফ্রন্ট, নর্থ ফ্রন্ট, নর্থ ইস্টার্ন ফ্রন্ট এবং ওয়েস্টার্ন ফ্রন্ট দিয়ে দারুণ প্রেসারে পড়তে হবে। এবং কাশ্মীরের উপর প্রেসার তৈরি করবে দুটি রাষ্ট্র। অরুণাচল তো একেবারে বলতে গেলে যে কোনো সময় চায়নার পেটের ভিতরে চলে যাবে। সামরিক কর্মকর্তারা এক একজন এক এক কথা বলেন ভারতের, প্রায় দেখি। জেনারেল ত্রিবেদীও কয়েকদিন আগে একটি মন্তব্য করে গেছে। তো এই এই ধরনের মন্তব্যগুলো মন্তব্য কি করার তারা তারা কি করতে পারে? আমাদের দেশে যেমন এই ধরনের আন্তর্জাতিক বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের আর্মি অফিসাররা অনেক হিসাব নিকাশ করবে। না, অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝলাম না এই মোদী নরেন্দ্র মোদী সরকারের আমলেই ভারতের সামরিক কর্মকর্তারা বিভিন্ন সময় বিচ্ছিন্ন মন্তব্য করেছেন। এবং হুম। জেনারেল ত্রিবেদী বোধহয় চাকরিও নাই, 1 মাস থাকতে পারে। অলরেডি তার নেক্সট ম্যান সিলেক্টেড হয়ে গেছে। তো উনিও হুম। এরকম একটি কথা পাকিস্তান সম্পর্কে বলে গেছেন। তো এইগুলো কোনো কথা না। এইখানে প্রশ্নটা হলো কার সাথে যুদ্ধ করবে, অখণ্ড ভারত কিভাবে তৈরি করবে। এই সকল বক্তব্য তো বাস্তবতার সঙ্গে আসলে মেলে না। এটা ঠিক গ্রাউন্ডে এই কথাগুলো সঠিক না। এগুলো হলো কথার ফানুস। তবে ভারতের সামরিক কর্মকর্তাদেরকে দায়িত্বশীল জায়গা থেকে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। অন্যথা এগুলো, এই ধরনের মন্তব্য প্রতিবেশী হলো যে একটা আমি আমি বাংলাদেশের কথা বলছি না, চীনের কথাও বলছি না, আমি এককভাবে পাকিস্তানের কথাও বলছি না। এটা সাউথ এশিয়াতে একটা উত্তেজনা তৈরি করবে। আপনি বলেন যে হুম। অখণ্ড ভারত তৈরি করতে যদি ভারত এগোয়, ধরেন বাংলাদেশের দিকে এগুলো যাইতে হবে, নেপালের দিকে, এটাও নাকি এক এক সময় অখণ্ড ভারতের অংশ ছিল, তাই না? হুম। শ্রীলঙ্কাও তারা দাবি করে শ্রীলঙ্কাও ভারতের অংশ ছিল। হ্যাঁ, তো এখন সবচেয়ে বড় কথা যে ভারতকে বিবেচনায় রাখতে হবে যে উনার উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব জুড়ে, বর্ডার জুড়ে যে বিশাল দেশটি রয়েছে সেটি হলো পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি। তার নাম হলো চায়না। এবং এই চায়না একটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ। এক। 2 নম্বর, পাকিস্তানের মানে ভারতের পশ্চিম ফ্রন্টিয়ারে যে দেশটি আছে সেই দেশটি ভারতের চিরশত্রু, তার নাম পাকিস্তান। সেই দেশটিও কিন্তু আণবিক শক্তি সম্পন্ন। লজিকে যদি আসি, আর বাংলাদেশের কথা যদি ধরি, বাংলাদেশের লোক আছে এখন প্রায় 20 কোটি, 19 কোটি ছাড়াই গেছে। তো এমতো অবস্থায় ভারত আসলে, আমি তো মনে করি ভারতের সাথে এই 3টা দেশের একটারও বর্তমানে কোনো সুসম্পর্ক না। তাইলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারত এরকম সম্পর্ক, নাজুক সম্পর্ক বজায় রেখে কিভাবে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। বরং এতে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করছে এবং সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করছে বলে আমি মনে করি। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আপনি আপনি দেখতে পাচ্ছেন জনাব অধ্যাপক বলেছেন, মানে আজকের পত্রিকাতে আমি এসছে। আপনাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি ইয়াটাও দেখতে পাচ্ছি যে তারা আমার কথা মিসাইল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনার কথাও শুনতে পাচ্ছি, আমি মিসাইলের ইয়াটাও হ্যাঁ, দেখতে বুঝলেন, পাচ্ছি, দেখেন, নিউক্লিয়ার মিসাইল। প্রথমবারের মতো 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত। এই প্রথমবারের মতো। ভারতীয় পারমাণবিক অস্ত্র মোতায়েনের লোকেশনটা কি, ডিরেকশনটা কি, কোন দিকে? সেটা এখানে লেখা, পারমাণবিক অস্ত্র দিতে এক উল্লেখযোগ্য না, পরিবর্তন আমি এনেছে এটা ভারত। খুঁজে দেখলাম যে ডিরেকশন পাওয়া যাচ্ছে না। এটা কি চায়নার দিকে করছে, নাকি এটা পাকিস্তানের দিকে তাক 12টি করছে, পারমাণবিক নাকি ওয়ারহেড মোতায়েন করা বাংলাদেশের হয়েছে। দিকে তাক করছে? এটা পাই নাই। হুম। সুতরাং এটা এটা দেখলে দুটো রাষ্ট্র হাসবে। এক হাসবে চায়না, আর এক হাসবে পাকিস্তান। এগুলো দেখাতে হয় না। এগুলো, আমি তো একটা কথা বললাম যে ভারত এগুলো দিয়ে কি বুঝাতে চাচ্ছে। আপনি তো হুম। দেখেন যে ভারতের যে বিএসএফ, তারা পুশ করতে চাইছে। প্রথম হুম। তো 90 জন পুশ করে ফেলছিল, এরপরে আর পারছে না। এখন কিন্তু আমাদের বিজিবি, বর্ডার গার্ড কিন্তু স্ট্রংলি ডিফেন্ড করছে। শুধু তাই নয়, বাংলাদেশের এই যে পাটগ্রাম আছে রংপুরের, তারপরে হুম। আমাদের ত্রিপুরা আছে, তারপরে এইসব এলাকার যে বর্ডার অঞ্চলের লোকরা কিন্তু খুবই সোচ্চার। তারা আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে তারাও কিন্তু আপনার নেমে যায়
মানে যাতে পুশ কাউকে না করতে পারে। এটা কিন্তু পুশ ব্যাক না, এটা এরা পুশ ইন করছে, কারণ আইডেন্টিফিকেশন নাই তো। আসলেই কি লোকগুলা বাংলাদেশে বসবাস ছিল? ভারতে কি তারা গোপনে গিয়ে বসবাস করছে? এরকম কিন্তু কোনো নির্দেশনা বা এরকম কোনো নির্দিষ্ট কোনো আইডেন্টিফিকেশন ছাড়াই কিন্তু তারা এগুলা করছে। এই নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে, শুনছে না। কিন্তু আমার যেটা কথা সেটা হলো এই, যে আমি তো দেখলাম একটা ফুটেজে যে বাংলাদেশের অঞ্চলের বেশ কিছু লোক বিএসএফ এর সাথে যোগ দেয়া, আর সরি মানে বিজেপির সাথে যোগ দিয়ে বিএসএফ কে দৌড়াচ্ছে। বিএসএফ হুম। একটু দৌড়াতে দৌড়াতে গিয়ে ভিতরে, ভারতের ভিতরে ঢুকে যাচ্ছে। আমি বলছি কি, এই ধরনের অ্যাটিচিউডটা একটা দুইটা প্রতিবেশী দেশের মধ্যে এটা ঠিক সঠিক না, এটা সুন্দর না, এটা অসুন্দর, এবং এটা সম্পর্ককে খুব খারাপ করছে। আপনি 19-20 কোটি একটা লোকের একটা বর্তমান সরকারের মানুষের সাথে তো নাকি বিএনপি ভারতের তেমন সম্পর্ক ভালো নেই, এ ধরনের ইঙ্গিত আমরা, এ ধরনের কথাবার্তা। কার সাথে? মানে আমাদের সাথে, বাংলাদেশের সাথে ভারতেরও সম্পর্ক তেমন আগের অবস্থাতে নেই, ভালো অবস্থাতে না, নেই। নিশ্চয়ই না, সম্পর্ক তো ডিটেরিয়েট করেছেই। আর সম্পর্ক যখন ভালো ছিল তখন কি ভারত বাংলাদেশের মানে স্বার্থে কোনো কাজ করেছে কি? এক্স্যাক্টলি, ভারত তো এক্স্যাক্টলি। নিজের স্বার্থটাই দেখেছে, ইন্ডিয়া তাদের স্বার্থটাই দেখেছে, বা ভারত তো বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করে নাই। তো আমি মনে করব ভারত একটা বড় দেশ, গরু নিয়ে ভারতকে কি কাহিনীগুলি অবশ্যই, করলো। ভারত একটা বড় দেশ, ভারতকে এই ধরনের মানসিকতা থেকে দূরে সরে আসতে হবে। একটু বড় হতে হবে, মনটা একটু উদার হতে হবে। একবার নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা জওহরলাল নেহরুকে একটা চিঠি লিখেছিলেন। গিরিজা প্রসাদ কৈরালা যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন নেপালে, তিনি নেহরু তখন ভারতের প্রধানমন্ত্রী, বলেছিলেন আপনি তো হলেন সমুদ্র আর আমি হলাম ছোট্ট একটা ডোবা, তো আমার দিকে আপনার কাছ থেকে কিছু দিলে তো আপনার কমবে না, আমি একটা ছোট রাষ্ট্র, এইভাবে চিঠিটা লিখেছিলেন খুব সুন্দর করে। এটা নেহেরু পড়েছিলেন, এবং সেটা নেহেরুকে নাড়াও দিয়েছিল, কিন্তু নেহেরু পরবর্তী সময় শেষের দিকে তো উনি তেমন কিছু করতে পারে নাই। যে ভদ্রলোক ভারতের প্রধানমন্ত্রী, যাকে আমি অনেক সম্মান করি, নেহেরুকেও করি, আর আইকে গুজরাল তার একটা ডক্টরিন আছে, উনি বলছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে শত্রুতা বজায় রেখে আমরা এককভাবে উন্নতি লাভ করতে পারবো না। ভারতের প্রকৃত উন্নতি ডিপেন্ড করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উন্নতির সাথে। সুতরাং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে একসাথে মিলেই আমরা উন্নতি লাভ করবো, অর্থনৈতিক উন্নতি, অন্যান্য সূচকের যে উন্নতিগুলা, সেগুলো আমরা অর্জন করতে চাই আমাদের প্রতিবেশীর সাথে একসাথে। ভারতের সেটা এই যে এই জন্য, অপর ভারতের চিন্তা ভাবনা, যেটা আপনি বলেছেন, যদিও যে সেনাবাহিনীর সদস্যরা বা কর্মকর্তা উল্টাপাল্টা বলে ভারতের, কিন্তু এ তো একটা দায়িত্বশীল জায়গাতে দায়িত্ব নিয়ে কথা বলবো। আমি আপনাকে একটা কথা বলি, ভারতের এই সেনাবাহিনীরা মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে তো লাভ নাই, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও দখল করতে পারবে না, কারণ জিও পলিটিক্স তা বলে না। হম। বাংলাদেশের কোনো ভূমি যদি ভারত দখল করে, তাইলে আপনি মনে করেন যে ভারতকে উত্তর পশ্চিম ফ্রন্ট, উত্তর ফ্রন্ট, নর্থ ফ্রন্ট, নর্থ ইস্টার্ন ফ্রন্ট এবং ওয়েস্টার্ন ফ্রন্ট দিয়ে দারুণ প্রেসারে পড়তে হবে, এবং কাশ্মীরের উপর প্রেসার তৈরি করবে দুটি রাষ্ট্র, একটি হলো চায়না, আরেকটি হলো আপনার পাকিস্তান। হম। সুতরাং বাংলাদেশকে ইজি মনে করার কোনো কারণ যদি আমি দেখি না। ভারত যদি বাংলাদেশকে খুব সহজ মনে করে, যে আমরা ওই শুভেন্দু যেরকম বলে যে আমার তো 5 মিনিট লাগবে দখল করতে, কথাটা মুখেই যেন থাকে। হ্যাঁ, এই যে এইরকম একদম তিন 30 দিনের মিনিট ভিতরে এইভাবে কথা বলেন, ইরান দখল করে চলে যাবে, আজকে 3 মাস হতে চললো। তাই না? 1 ইঞ্চি জমিও বাংলাদেশে নিতে পারে না। সুতরাং বাংলাদেশের ভূখণ্ডে পাড়া দিলে এর যে কনসিকুয়েন্স, পা রাখলে এর যে কনসিকুয়েন্স কোথায় গিয়ে বুঝবে, এটা শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা আসামের যে আছে, এ, উম, উম, হেমন্ত বিশ্বাস, এদেরকে হুম। কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সুতরাং আমি তো দেখি সবসময় বাকি ভারতের পশ্চিম ফ্রন্ট এবং উত্তর পশ্চিম ফ্রন্ট, উত্তর ফ্রন্ট এবং উত্তর পূর্ব ফ্রন্ট নাজেহাল অবস্থায় আছে। আপনি কি মনে করেন অরুণাচলের অবস্থা কি খুবই খারাপ? অরুণাচল তো একেবারে বলতে গেলে যে কোনো সময় চায়নার পেটের ভিতরে চলে যাবে। এটা হুম। ভারত ভাবে না। ভারতের যে সীমান্ত অত্যন্ত ফ্রেজাইল, ভালনারেবল, এটা ভারতকে মনে রাখতে হবে। ধন্যবাদ।